সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কয়েকটি রিপোর্ট বেরিয়েছে। অ্যাকচুয়ালি গত এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই রিপোর্টগুলো তুলে ধরবো আপনাদের কাছে এবং এর অর্থ আমাদের সবার জন্য কি অর্থ বহন করে সেটি বোঝার চেষ্টা করব। আমাদের অ্যানালিসিস তুলে ধরবো। আজকে সকালে দুটি রিপোর্ট বেরিয়েছে। একটি হচ্ছে জব রিপোর্ট, যেটি শুক্রবারে বের হয়ে থাকে, প্রথম শুক্রবারে বের হয়ে থাকে মাসের, কিন্তু গত শুক্রবারে সেটা বের করা হয়নি, আজ বের হয়েছে। এবং সেন্টিমেন্ট, আমি ভোক্তা হিসেবে আমাদের কি অবস্থা, আমাদের মনের অবস্থাটা কোথায়, আমরা কতখানি নিশ্চিত about অর্থনীতি, তার একটি মিশিগান সেন্টিমেন্ট রিপোর্ট সেটি বেরোচ্ছে প্রতি মাসের মতো আজকে সকালে বেরোচ্ছে, সেটিও তুলে ধরবো। এবং এর সাথে আমাদের অনুসন্ধান কি বলছে সেটি তুলে ধরবো আপনাদের কাছে। তারপর থাকবে ইমিগ্রেশনের কি ব্যাপার এবং এই ইরান যুদ্ধের ফলাফল অর্থাৎ অর্থনীতিতে সরাসরি এখন পড়তে শুরু করেছে, আমেরিকার অর্থনীতিতে এটি কিভাবে পড়ছে সেটিও তুলে ধরবো। এবং এই সমস্ত বিষয় এক সূত্রে গাঁথা থাকবে। চলুন তাহলে শুরু করি। আজ সকালে ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার জব রিপোর্ট প্রকাশিত করেছে, সেটি সকাল 8:30টায়। অ্যাকর্ডিং টু জব রিপোর্ট এটি বলছে যে ইউএস এমপ্লয়াররা বেশ, যে পরিমাণ আশা করা হচ্ছিল তার চেয়ে বেশ ভালো সংখ্যক কর্মসংস্থান তৈরি হয়েছে। কী পরিমাণ দেখে নিই আমরা একটু। যেই চিত্রটি আপনারা দেখছেন এখন, গ্রাফ বারটি, এটি গত 5 বছরে 22 সাল থেকে এখন 26 সাল পর্যন্ত ট্রেন্ড উপরের দিকে যাওয়া শুরু করেছিল দু একবার, কিন্তু এখনও খুব একটি নয়। বাট ইটস নট ব্যাড। এটি বলছে যে ইউএস এমপ্লয়াররা 1,15,000 নতুন কর্মসংস্থান তৈরি করেছেন ফর দ্য মান্থ অফ এপ্রিল। এটি মার্চে ছিল 1,85,000। সো মার্চের তুলনায় খারাপ, কিন্তু মার্চ ওয়াজ আনইউজুয়ালি স্ট্রং, সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু অ্যানালিস্ট যারা আছেন তারা বলছিলেন এই মাসে অর্থাৎ গত মাসে 55,000 নতুন কর্মসংস্থান তৈরি করা হতে পারে। এটি ফোরকাস্ট ছিল ডাও জোন্স কনসেনসাস এস্টিমেট, তার চেয়ে অনেক ভালো হয়েছে। ওকে, দ্য আনএমপ্লয়মেন্ট রেট যেটি আছে এখন সেটি কিন্তু 4.3%, অর্থাৎ যেখানে ছিল সেখানে। কিন্তু এটি আমাদেরকে বলছে যে মার্কেট এমন একটি অবস্থানে পৌঁছে গেছে যেখানে শুধুমাত্র অল্প বিস্তর কিছু কর্মসংস্থান তৈরি হতে পারে। ওকে, ওয়ার অনলি দ্য modest creation is needed to keep up the job level steady. That's what বলছেন। ওকে, তার কারণ হচ্ছে little growth in the labor forces. লেবার ফোর্সের গ্রোথটা কমে আসছে। দিস ইজ নট গুড সাইন। বাট এর চেয়েও বড় খবর আছে, যেটা আমি কিছুক্ষণ পরে তুলে ধরবো। অ্যাভারেজ আওয়ারলি আর্নিংস, অর্থাৎ আমাদের বেতন ভাতা প্রবৃদ্ধির যে পরিসংখ্যানটি, সেটি তার বলছে এই ম্যাট্রিক্সটি সবাই খুব কাছাকাছি থেকে দেখেন, খুব বার্ড আই চোখে দেখে থাকেন, ভালো মতো দেখে থাকেন। লেবার মার্কেটের হেলথ কেমন আছে সেটি আমাদেরকে বলে। অর্থাৎ আপনি কাজ করছেন, আপনার বেতন কমে যাচ্ছে, লেবার মার্কেট ইজ নট গুড, দ্যাটস হোয়াট ইট মিনস, রাইট? সো এটি যেমনটি আশা করা হচ্ছিল তার কাছাকাছি এসেছে। এটি বলছে মানুষজনের বেতন ভাড়ার বেতন প্রবৃদ্ধির বেড়েছে 0.2%, এবং গত বছরের তুলনায় সেটি হিসাব করলে হবে 3.6%। ওকে, মাসের হিসাবে 0.2%, অ্যানুয়াল বেসিসে 3.6%। যেটি আশা করা হয়েছিল, অ্যাস্টিমেট করা হয়েছিল যে 0.3% হবে গত মাসের তুলনায় এই মাসের প্রবৃদ্ধিটি, এবং গত বছরের তুলনায় 3.8% হবে, সেই হিসাবে কম এসেছে। বাট ইটস নট ব্যাড। হাউএভার, দ্য মান্থ অলসো স অ্যানাদার ড্রপ ইন লেবার ফোর্স। লেবার ফোর্স হচ্ছে কর্মসংস্থানে যে মানুষ, আমরা যারা কাজ খুঁজি তাদেরকে বলা হয় লেবার ফোর্স। এটাতে দেখা গেছে বিগ একটা ডিক্লাইন, অর্থাৎ নিম্নমুখী পতন। কোথায়? টেক রিলেটেড জব, অর্থাৎ আইটি এর সহজ খাতে। ওকে, আমরা সবাই জানি এখন কিন্তু লো হায়ার এবং লো ফায়ার একটা এনভায়রনমেন্ট চলছে। এটির মধ্যে আমরা এই অবস্থাতে আমরা দেখছি যে টেক ইন্ডাস্ট্রি কিন্তু ভালো করেনি, এবং এই অবস্থাটি আসলে চলছে এই বছরের শুরু থেকেই খুব ব্যাপকভাবে। হায়ারিংও কমে এসেছে, ফায়ারিং যেমন কমে এসেছে, ব্যাপকভাবে ফায়ারিং হচ্ছিল সেটি কমে এসেছে, হায়ারিংও হচ্ছে না সেরকম। সো লো হায়ার লো ফায়ার এনভায়রনমেন্টটি আমরা দেখছি এই বছর শুরু থেকে 2025 সালের, অ্যাকচুয়ালি 2025 সালের প্রথম থেকেই। ওকে, সো বছর দেড়েকের কাছাকাছি সময় ধরে যেই সমস্ত সেক্টর ভালো করেছে, অ্যাডেড জব, কর্মসংস্থান তৈরি করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার, শুধুমাত্র হেলথ কেয়ার খাতে 37,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। তারপর আরও কিছু মাল্টিপল সেক্টরস আছে, যেমন ট্রান্সপোর্টেশন অ্যান্ড ওয়্যার হাউজিং, এইখানে যোগ হয়েছে 30,000 কর্মসংস্থান। রিটেল, অর্থাৎ ছোটো ছোটো ব্যবসা বাণিজ্যে যোগ হয়েছে 22,000 কর্মসংস্থান। আরেকটি চমকপ্রদ ব্যাপার হলো সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, যেখানে আমরা দেখেছি 17,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। যে সমস্ত সেক্টরে কাজ হারিয়েছি
আমরা এই গত এক মাসে। তার মধ্যে ইনফরমেশন টেকনোলজি দ্য মোস্ট, 13,000 কর্মসংস্থান এখান থেকে হারিয়েছে। এটি যদি আমরা 2022 সালে ফেরত যাই এবং 2022 সাল করোনা প্যান্ডামিকের পরপর থেকে এখন পর্যন্ত এই খাতে, এই ক্যাটাগরিতে সর্বমোট 3,42,000 কর্মসংস্থান আমরা হারিয়েছি গত 5 বছরে ইন আইটি সেক্টর। ইটস coincides with the rise of artificial intelligence. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেরকম উত্থান হচ্ছে তার সাথে সাথে আইটি কর্মসংস্থান কমে আসছে, যেটি টোটাল কর্মসংস্থানের 11% কর্মসংস্থান আমরা হারিয়েছি আইটি খাতে। তার মানে হচ্ছে যারা আইটিতে আছেন তাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাস্ট জানতে হবে, কারণ এই সেক্টরে এখন কিন্তু হায়ার হচ্ছে। সো কনজিউমার সেন্টিমেন্ট বেরিয়েছে আজ সকালে। কনজিউমার সেন্টিমেন্ট হচ্ছে ভোক্তা, আমি আপনি, আমরা কি মনে করছি। কনজিউমার সেন্টিমেন্ট বলছে যে আচ্ছা আমি চ্যালেঞ্জার রিপোর্ট, ওকে কনজিউমার সেন্টিমেন্টে যাওয়ার আগে চ্যালেঞ্জার রিপোর্ট পড়ি। আমি তো কর্মসংস্থানের রিপোর্ট বলে দিলাম, কর্মসংস্থান রিপোর্ট ইজ গুড, ইটস নট ব্যাড, ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি। ঠিক আছে, 1,15,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, এটি মাস্ট। বিভিন্ন খাতে, সেবা খাতে কর্মসংস্থান বেড়েছে, কিন্তু এর ভিতরে যখন আমরা আরও বেশি অনুসন্ধান করে থাকি, আপনারা সেটি জানেন। চ্যালেঞ্জার রিপোর্ট কিছু জিনিস তারা যোগ করে যেটি বিএলএস এটি করে না, অর্থাৎ লেবার ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অফ ইউনাইটেড স্টেটস, রাইট, অফ দ্য গভর্নমেন্ট। চ্যালেঞ্জার রিপোর্ট বলছে যে এপ্রিল মাসে জব কাটের পরিমাণ বেড়েছে 38%, এবং এই বছর যদি তারা নেন তাহলে 50% বেড়েছে। অর্থাৎ তারা বলছেন যে ইউএস বেসড এমপ্লয়ার, আমেরিকার ভিতরে যে এমপ্লয়ার আছে তারা এই বছর এখন 83,387টি জব কর্মসংস্থান কেটেছেন, অর্থাৎ এলিমিনেট করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। এই মানুষগুলো কাজ হারিয়েছে, কর্মসংস্থান হারিয়েছে 83,387 জন লোক এপ্রিল মাসে। আমরা মে মাসে আছি, মে মাসের রিপোর্ট পাবো জুনে। এবং তার আগের মাসে 60,000 কর্মসংস্থান হারিয়েছি, এটি কিন্তু অন্য কোনো রিপোর্টে আসছে না। দিস ইজ ভেরি ভেরি কনসার্নিং, দিস ইজ চ্যালেঞ্জার রিপোর্ট। এখানে আরেকটু আমি যদি পরবর্তীতে যাই, সেটি হচ্ছে এরকম, why are companies cutting the companies are cutting? কেন তারা, কোম্পানিগুলো কেন কাট করছেন? তার কারণ যখন তারা খুঁজতে গেল তখন দেখলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে তার মধ্যে একটি অন্যতম জিনিস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর কারণে 21,490টি কর্মসংস্থান বাতিল হয়ে গেছে, অর্থাৎ এলিমিনেটেড হয়ে গেছে, এই কাজগুলি দরকার নেই। দ্যাট ইজ 26%, 26% মোট কাটের। ক্যান ইউ বিলিভ দিস? আরও কিছু জায়গায় আমরা কর্মসংস্থান হারিয়েছি, সেটি হচ্ছে বিভিন্ন কারণে মার্কেটিং, ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ এই যে কারেন্ট যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনের জন্য এখন পর্যন্ত 53,000 কর্মসংস্থান আমরা হারিয়েছি। ক্লোজিং, বিভিন্ন কারণে বিভিন্ন কোম্পানি ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেখানে 52,000। রিস্ট্রাকচারিং, বিভিন্ন কোম্পানি তারা বলছেন আমাদেরকে এখন রিস্ট্রাকচার করতে হবে, এফিশিয়েন্ট হতে হবে, সেখানে হারিয়েছে 42,000 কর্মসংস্থান। এবং কন্ট্রাক্ট লস, অর্থাৎ বিভিন্ন কোম্পানির সাথে গভর্নমেন্ট অন্যান্য কোম্পানির কন্ট্রাক্ট থাকে, এই অবস্থায় এই ইকোনমিক সিচুয়েশনে তো সেই কন্ট্রাক্ট অনেকে বাতিল করে দিয়েছেন। এই কন্ট্রাক্ট বাতিলের জন্য আরও 34,000 কর্মসংস্থান হারিয়ে গেছে। দিস ইজ ওয়াই। নাও তাহলে এই বছরের হায়ারিং প্ল্যানটি কেমন? 2026-এ হায়ারিং প্ল্যান কেমন? অনেক বড় রিপোর্ট, কিন্তু আমি ছোট্ট করে বলে, হায়ারিং প্ল্যান যা ছিল বিভিন্ন কোম্পানির, সরকারি এবং বেসরকারি খাত সব মিলিয়ে, তার 69% কোম্পানি বলছে তারা হায়ারিং করবেন না এবছর। হায়ারিং প্ল্যান ফেল, কমে এসেছে 69%। দিস ইজ নট এ গুড নিউজ। এই সমস্ত একটি জিনিসও বিএলএস রিপোর্টে আসেনি, এটি চ্যালেঞ্জার্স রিপোর্টে এসেছে, আমরা সেখান থেকে আপনাদের কাছে তুলে দিলাম। এর সাথে যেটি আসছে সেটি হচ্ছে সেন্টিমেন্ট রিপোর্ট। আমরা একটু পরেরটা যদি দেখি একটু, থ্যাংক ইউ। এটি হচ্ছে কনজিউমার রিপোর্ট। কনজিউমার, আপনি আমি, ভোক্তা আমরা যারা আছি, তাদের অর্থনীতির ব্যাপারে মতামতটি কী, তাদের সেন্টিমেন্টটি কী, তাদের আত্মবিশ্বাসটি কোথায় আছে, এটি গণনা করে মিশিগান থেকে। ওকে, সো মিশিগান, ইউনিভার্সিটি অফ মিশিগান, সো তাদের লেটেস্ট সার্ভে যেটা আজকে সকালে রিলিজ হয়েছে বলছে যে এই যে ভোক্তার যে বিশ্বাসযোগ্যতা অর্থনীতির উপর, আত্মবিশ্বাস, এই মাসে প্রিলিমিনারি রিডিং বলছে, প্রাথমিক রিডিং বলছে 48.2%। এটি হচ্ছে 1952 সালের পর সর্বনিম্ন অবস্থায়। এই প্রিলিমিনারি রিডিং 48.2%, দ্য লোয়েস্ট অন রেকর্ড গোয়িং ব্যাক 1952। আপনারা কি বিশ্বাস করতে পারেন? সেন্টিমেন্ট আগের মাসে যেটি সার্ভে করেছিল সেটিও ছিল আগের মাসে ইতিহাসের সর্বনিম্ন, এটি তাকেও ছাড়িয়ে গেছে এই বছর। এখন
এনিথিং আমরা দেখেছি এই যে সেন্টিমেন্টটি দেখছেন আপনি মানুষের যে বিশ্বাস অর্থনীতির উপর, এরকম ছিল গ্রেট রিসেশনের সময়, আমি বলছি 1930s। আমরা সেইটা আবারও দেখেছি প্যান্ডামিকের সময়, অর্থনীতি নিয়ে একেবারে বিচলিত হয়ে গেছিল মানুষ। উই স দিস ইন গ্রেট রিসেশন, উই স দিস ইন প্যান্ডামিক। এবং তার পরপরই যে জিনিসটি, যখন মানুষের আত্মবিশ্বাস অর্থনীতির উপর এমন একটি জায়গায় পৌঁছে যায়, ঠিক তার পরপরই ইনফ্লেশন বেড়ে যায়, and the surge of inflation afterwards. Okay, so one of the একটা বড় জিনিস এখানে মেনশন করা হয়েছে, সেটা হচ্ছে কি one third of the consumer, তিন ভাগের এক ভাগ কনজিউমার, ভোক্তা যারা আছেন, তারা বলছেন কেন তাদের এই অবস্থা আত্মবিশ্বাস অর্থনীতির উপর। তারা বলছেন গ্যাসোলিন প্রাইস, অর্থাৎ গ্যাসের প্রাইস 30% বলেছেন, দুঃখিত, 1/3 বলেছেন যে গ্যাসের প্রাইস যে হারে বাড়ছে তাতে তাদের অর্থনীতির উপর আত্মবিশ্বাস কমে আসছে। 30% বলছেন যে তারা বলেছেন ট্যারিফের কারণে তারা মনে করেন যে অর্থনীতির অবস্থা ভালো নয় এবং ভালো হবে না বলে তারা মনে করছেন। এটি জানাচ্ছেন জোয়ান এইচ সু, দ্য সার্ভেয়ার্স ডিরেক্টর। ওকে, সো ইন দ্য রিলিজ, এই রিলিজে উনি বলছেন টেকেন টুগেদার কনজিউমার যখন কন্টিনিউ ফিল বাফেটেড এবং কস্ট প্রেশার যখন বেড়ে যায়, তার পরপরই কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়। এখন আমরা দেখছি গ্যাসের প্রাইস বাড়ছে, এবং গ্যাসের প্রাইস বাড়া মানে সব কিছু দ্রব্যমূল্য বেড়ে যাবে। ওকে, এই হচ্ছে এখনকার অবস্থা, যেটি আজকের 2-3টি রিপোর্ট আমি তুলে ধরলাম আপনাদের কাছে। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় আগামীতে ইন্টারেস্ট রেট কোথায় যাবে। ইন্টারেস্ট রেটের কথা যখন আমি বলছি, আপনারা অনেকেই মনে করতে পারেন মর্গেজ ইন্টারেস্ট রেটের কথা বলছি। নো, আই এম নট টকিং অ্যাবাউট মর্গেজ ইন্টারেস্ট রেট, বাট মর্গেজ ইন্টারেস্ট রেট ইজ পার্ট অফ ইট, এটির একটি অংশ। আমি বলছি কমার্শিয়াল লোন, business loan, debit card, credit card, any type of business activities, এটির যে ইন্টারেস্ট রেট হয়ে থাকে 30-year ফিক্সড মর্গেজ ইন্টারেস্ট রেট, এখন কিন্তু ফেডারেল রিজার্ভ ইজ ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন। তারা জানেন না তারা কি করবেন, কারণ যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে তারা যদি ইন্টারেস্ট রেট কমান তাহলে কিন্তু ইনফ্লেশন বেড়ে যাবে। যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেন তাহলে কিন্তু অর্থনীতি একেবারে স্থবির হয়ে যাবে এবং রিসেশন চলে আসবে। সো নিউ ফেড চেয়ারম্যান আসছেন, কেভিন ওয়ার্শ। ওনার কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি হচ্ছে যেভাবে হোক ইন্টারেস্ট রেট কমাতে হবে। সো হি হ্যাজ এ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন। ওনার হাতে কিন্তু খুব চ্যালেঞ্জ আছে। উনি কি করবেন এটা একটু দেখার বিষয়, কিন্তু ইটস নট এ ইজি প্লেস, ইটস এ ভেরি টাফ সিচুয়েশন। এবং সত্যিকার অর্থে ইউএস ইকোনমি এই মুহূর্তে ইন এ ভেরি টাফ সিচুয়েশন। যারা মাল্টিবিলিয়নিয়ার, স্টক মার্কেট, রিয়েল এস্টেট করে, বড় বড় এআই ব্যবসা করে যারা বিলিয়ন করেছেন, তাদের কথা আমি বলছি না। সাধারণ থেকে মধ্যম আয় থেকে নিম্ন আয়ের যারা আছেন, এটির প্রভাব তারা বুঝতে পারছেন। তার উপর চলছে বিভিন্ন রকম সরকারি কাট, সেখান থেকে কিন্তু স্ন্যাপ, অন্যান্য বেনিফিট কমে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সো এই সমস্ত যখন অবস্থা, তার মধ্যে চলছে ইরান ওয়ার। সো দ্যাট ব্রিংস আস টু ইরান ওয়ার। এখন ইরান যুদ্ধ চলছিল পৃথিবীর ওই মাথায়। আমেরিকার গভর্নমেন্ট, আমেরিকার মানুষ, দে ডোন্ট কেয়ার। ওখানে মানুষ মারা যাচ্ছে, গাজাতে মারা যাচ্ছে, তা আমার উপর তো কিছু হচ্ছে না, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, মিসিং মিটিল হচ্ছে, কিন্তু এটা সবচেয়ে বেশি প্রতীয়মান হয় যখন এটির প্রভাব অর্থনীতিতে এসে পড়ে। সো রাইট নাও ইরান ওয়ার ইজ হিটিং দ্য ইউএস ইকোনমি। ইউএস অর্থনীতির উপরে এটার আঘাত হানা শুরু হয়েছে। এই যে ওয়ার ইন ইরান, এটা কিন্তু সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি রাইট নাও হচ্ছে এটা কি করেছে, ইটস টেকেন ডাউন স্পিরিট এয়ারলাইন্স। গত সপ্তাহের কথা আমি যখন অনুষ্ঠান শেষ করেছি, তারপর পরই শনিবারে এই ঘোষণা এসেছে যে স্পিরিট এয়ারলাইন দেউলিয়া ঘোষণা করেছে। সাথে সাথে কর্মসংস্থান হারিয়েছে 17,000 মানুষ। এটি একটু আমি পরে দেবো, আসছি 17th, একটু পরে দেবো। ওকে, সো থ্যাংক ইউ। 17,000 কর্মসংস্থান চলে গেছে সাথে সাথে। এবং আমার মনে হয় আপনারা সবাই জানেন এটির অন্যতম একটি কারণ হচ্ছে গ্যাসোলিন প্রাইস ক্রমাগতভাবে বেড়ে যাওয়া। দ্য প্রাইস অফ গ্যাসোলিন কন্টিনিউস টু রাইজ। এবং দ্য রেট অফ ইনফ্লেশন এটিও বাড়ছে, যার কারণে লিভিং স্ট্যান্ডার্ড বা কস্ট অফ লিভিং যেটি আছে সেটি বেড়ে যাচ্ছে, এবং কস্ট অফ লিভিংয়ের অবস্থা খারাপ হচ্ছে, ওয়ার্সেনিং দ্য কস্ট অফ লিভিং। সো এই সেকশন অফ দ্য প্রোগ্রাম আমি এখন কি হচ্ছে আমি আপনাদের কাছে তুলে ধরবো, হোয়াট ইজ হ্যাপেনিং। অ্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং এর চেয়েও বড় কথা হচ্ছে হাউ ডাজ দিস এফেক্ট আস, হাউ দিস এফেক্টস আস, এটির এফেক্টটা আমাদের উপর কেমনভাবে পড়বে। চলুন তাহলে শুরু করি মোস্ট ইমিডিয়েট ইম্প্যাক্ট থেকে। গ্যাসোলিন প্রাইস যেটি আপনারা দেখছেন, ওকে, এটি আজ সকালে নেওয়া
সো দিস ইজ ভেরি রিসেন্ট। যখন তেলের দাম বেড়ে যায়, গ্যাসোলিন প্রাইস, when the price of oil rises, গ্যাসোলিন প্রাইস কিন্তু সাথে সাথে এটা ফলো করে ইমিডিয়েটলি। ঠিক আছে, দ্যাটস এক্স্যাক্টলি আমরা দেখছি, মানে এই কনফ্লিক্ট, এই ইরান আমেরিকার যুদ্ধের শুরু থেকে আমরা দেখছি, উই হ্যাভ সিন দিস সিন্স দ্য কনফ্লিক্ট অ্যাসকেলেটেড। যখন শুরু হয়েছে তখন, যখন থেকে বিরাট আকার ধারণ করেছে তখন থেকে। সো আমি চাই আপনার এটি দেখুন, পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে দ্য অ্যাভারেজ প্রাইস অফ গ্যাসোলিন। এটি বেড়ে দাঁড়িয়েছে এখন $4.54 gasoline. This is average, by the way. This is regular, not premium, not mid-grade. So that's higher এক বছর আগের সাথে তুলনা করলে, এক মাস আগের সাথে তুলনা করলে, এক সপ্তাহ আগের সাথে তুলনা করলে হায়ার। গ্যাসোলিন প্রাইস ছিল $3.17 এক বছর আগে। তার অর্থ হচ্ছে রাইট নাও আমরা এখন 44% জাম্প করেছে, 44% জাম্প, লাইক 50 সেন্টস এক বছরের মধ্যে। সো আপনারা অনেকে বলবেন তার রেকর্ড হাই কত ছিল? রেকর্ড হাই ছিল $5.01, $5.01। এটি ছিল জুন মাসের 14 তারিখে 2022 সালে। আপনাদের মনে রাখতে হবে 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তার ফলে, কারণ রাশিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লায়ার। তারপর থেকে আসেনি কিন্তু। অ্যান্ড টেক এ লুক, আমরা যেটি এখন দেখছি সেটি হচ্ছে উই আর গেটিং ক্লোজ দেয়ার। আমরা কিন্তু ওই $5 কাছাকাছি চলে যাচ্ছি। যে চার্টটি আপনারা দেখছেন এটি 22, 23, 24, 25 এবং 26টা দেখাচ্ছে রেড কালারে। ওকে, একটা জাম্প দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে 2022 সালে, যেটির কথা কিছুক্ষণ আগে বলছিলাম। উই আর গেটিং ক্লোজ দেয়ার, আমরা যাচ্ছি সেখানে খুব আই হোপ নট, বাট এটি সেদিকে ধাবিত হচ্ছে। সো হোয়াট ডাজ দিস মিন আমাদের সবার জন্য, as well as the US economy? Well, simply for all of us যারা আমরা আমেরিকাতে আছি, বাস করি, আমাদেরকে অনেক বেশি খরচ করতে হবে। we now spend more money কাজে যাওয়ার জন্যে, এখানে সেখানে ঘুরে বেড়ানোর জন্যে, দৌড়াদৌড়ি করার জন্যে, ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্যে, which means তার অর্থ হচ্ছে you are going to have less money. আপনার হাতে থাকবে কম অর্থ, কারণ আপনার খরচ বেশি হয়ে যাচ্ছে। খরচ করার জন্য অর্থ আপনার হাতে কমে আসছে এভরিওয়ার এলস। আপনি যদি যাওয়ার সাথে এত খরচ বেড়ে যায় আপনার, তাহলে অন্যান্য জায়গায় বাজার সদায় আপনার খরচ করতে হবে কম। দ্যাটস হোয়াট ইট রিয়েলি মিনস। লেস মানি টু বি স্পেন্ড অন রেস্টুরেন্টস, লেস স্পেন্ডিং অন ট্রাভেলিং, লেস স্পেন্ডিং অন ডিসক্রিশনারি আইটেমস। আপনার হাতে কিছু টাকা থাকলে আপনি আইসক্রিম কিনে খান বা এটা করেন সেটা করেন, সেগুলি আপনি করবেন না, বাচ্চাদের গিফট দিবেন না। লেস স্পেন্ডিং অন বেসিক গুডস, সামটাইমস আপনি কঞ্জুসি করবেন, ইউ উইল বিকাম চিপ। রেশনিং করার চেষ্টা করবেন, কারণ আপনার বেশিরভাগ টাকা খরচ হয়ে যাচ্ছে গ্যাসোলিনের উপর। অ্যান্ড when millions of consumers, যখন মিলিয়ন ভোক্তা, আমি আপনি, যখন সবাই আমরা বলবো খরচ কমাতে হবে, উই পুল ব্যাক অ্যাট দ্য সেম টাইম, অফকোর্স তাহলে অর্থনীতি স্লো হয়ে যাবে। ইট স্লোজ ডাউন দ্য ইকোনমি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট আই এম টেলিং ইউ দিস ইজ দ্য বিগিনিং। আমি বলছি এটি এখন, যখন আমি বলছি এই কথাটি বলছি, এটি শুরু মাত্র। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। যদি না ডিএসকেলেশন হয়, অর্থাৎ যে অবস্থা তৈরি হয়েছে এটি যদি নমনীয় পর্যায়ে না আসে, সহনীয় পর্যায়ে আসে, কোনো এগ্রিমেন্ট যদি না হয়, there is no de-escalation, আমি বলে রাখছি আবারও, this is the beginning. কোথায় যেয়ে ঠেকবে we don't know. So I just want you to, okay, বেশিরভাগ মানুষ যারা যারা দেখছেন, আপনারা হয়তো অলরেডি জানেন, you probably already know that, এবং আমার মনে হয় আপনাদের অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আমার চেয়েও about financials, about economic landscape, এবং how সব কিছুর উপরে ইম্প্যাক্টটি কীভাবে হয়ে থাকে সেটা আপনারা আমার চেয়েও ভালো জানেন আমি মনে করি। বাট মোস্ট আমেরিকান যারা আমরা আছি, এখানে থাকি, আমরা রিয়েলাইজ করি না অনেক সময় হোয়াট ইজ গোয়িং অন। কারণ হচ্ছে কি, হায়ার এনার্জি প্রাইস, ইটস নট জাস্ট গোনা স্টপ এট দ্য গ্যাস পাম্প। আমরা যদি মনে করি ওকে হায়ার এনার্জি প্রাইস হয়েছে, গ্যাসের দাম বেড়েছে, কিন্তু এখানেই থেমে থাকে না সে। ইট ডাজন্ট এন্ড দেয়ার। এনার্জি একটা কোর ইনপুট, অর্থাৎ যে কোনো জিনিসে এনার্জি লাগে, গ্যাস লাগে, এটি ছাড়া পৃথিবী চলে না। অলমোস্ট এভরিথিং
দ্যাট গোজ ইনটু ইকোনমি, যা আছে অর্থনীতিতে আপনি দেখছেন সব কিছুর পিছনে এই গ্যাসোলিনের প্রয়োজন। We are talking about manufacturing, transportation, packaging, farming, all of it depends on this energy. সব কিছু এই এনার্জির উপর নির্ভরশীল। So যখন এনার্জি প্রাইস বেড়ে যায়, when the energy prices surges up, it's gonna of course it's একটা চেইন রিয়াকশন তৈরি হয়। না, আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, আপনি যদি দেখছেন এটা হচ্ছে ইউএস অ্যাভারেজ গ্যাসোলিন অর অফ গ্যালন অফ ডিজেল, বাই দ্য ওয়ে ডিজেল ফিউল। এখন এই মুহূর্তে যেখানে লাল দাগ দিয়ে রেখেছি আমি $5.66, 566, ক্যান ইউ বিলিভ দিস? ইট ওয়াজ এক বছর আগে এটি ছিল $3.55, $3.55 a year ago, which is যদি কম্পেয়ার করেন সেটির সাথে এখন, তাহলে ওভার 60% জাম্প করেছে। এক বছরে ডিজেল প্রাইস জাম্প করেছে 60%। কিন্তু আমি চাই আপনারা জেনে রাখুন আরেকটা জিনিস, দ্য রেকর্ড হাই ছিল $5.81, সেটিও জুন মাসের 19 তারিখে 2022 সালে ইউক্রেন যুদ্ধের পরপর। ওকে, সো দ্যাট ওয়ান অ্যাজ ওয়েল, এখানেও কিন্তু আমরা খুব কাছাকাছি চলে যাচ্ছি। ইটস এ নিউ পিআর। ওকে, না ওকে, এটি যদি আমরা মাথায় রাখি, রাইট, লেটস ফোকাস আওয়ার অ্যাটেনশন অন ফুড প্রাইসেস। আমরা ফুড প্রাইসের দিকে একটু ফোকাস করি। আমি যেটি আপনাদের অ্যাটেনশনে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে ট্র্যাক্টরস। আপনারা মনে রাখবেন চাষাবাদ, ফার্মিংয়ের জন্য ট্র্যাক্টরের প্রয়োজন পড়ে। ট্র্যাক্টর, অল দ্য ট্র্যাক্টরস, এগুলি কিন্তু রান করে ডিজেল ফিউলে। When you are looking at supply chains, when food is loaded, যখন ফুড তোলা হয় ট্রাকে, ডেলিভারি করা হয় গ্রোসারি স্টোরে, ইভেন রেস্টুরেন্টে, এবং আপনিও যখন বাসায় নিয়ে আসেন, আপনি হয়তো গ্যাস নিয়ে আসেন, বাট এই সমস্ত জিনিস যেটি আমি বললাম একটু আগে, সব কিছু চলে ডিজেলে। দে আর শিফট ইন ট্রাকস, অ্যান্ড অফকোর্স when the trucks run, they run on diesel fuel. ওকে, সো বেশিরভাগ মেজরিটি অফ দ্যাম, সব কিছু ডিজেলে চলে বলবো না আমি, 90%, মেজরিটি অফ দ্যাম, বড় বড় মেশিনারিজ, বড় বড় যান। অ্যান্ড দেন উই হ্যাভ দিস টেকনোলজি। এটা হচ্ছে আরেকটি another problem for agriculture is fertilizer, সার। So fertilizer production completely heavily depend করে থাকে on natural gas এবং natural inputs. So যখন এনার্জি প্রাইস বেড়ে যায়, then the fertilizer প্রাইস বেড়ে যাবে, it's become more expensive. So farmer যারা আছেন, they are facing right now as a higher cost to grow crops. তারা যে সমস্ত এখন চাষাবাদ করছেন সব কিছুর মূল্য তাদেরকে বেশি দিচ্ছে হচ্ছে, কারণ ফার্টিলাইজারের প্রাইস বেড়ে গেছে, ডিজেলের প্রাইস বেড়ে গেছে, পেট্রোলের প্রাইস বেড়ে গেছে, এভরিথিং। যে এখন তারা যাই চাষাবাদ করছেন, it's costing more. And then of course the cost of higher cost. Okay, what does that mean? এই যে কস্টটা হায়ার হয়ে গেল, এটি কিভাবে তারা পোষাবেন? ফার্মার যদি কোনো কিছু 5 টাকায় গ্রো করতেন, এখন সেটি 15 টাকায় হচ্ছে, উনি তো 5 টাকায় বিক্রি করবেন না, সেটি 6 টাকায় বিক্রয় করবেন না, ওনাকে দাম বাড়াতে হবে, মূল্য বাড়াতে হবে এটা। ওকে, উনি কি করেন? উনি মূল্য বাড়িয়ে বিক্রয় করেন হোলসেলারের কাছে, হোলসেলার কাছ থেকে নেয় আপনার আমার কাছে, ভোক্তাদের কাছে। ইটস গোনা গেট passed on to the consumer, and that's what's waiting on us. এটি এখন আমাদের, এটি এখন এই মুহূর্তে একেবারে পুরোপুরি ছড়িয়ে যায়নি, বাট এটি অপেক্ষা করছে আমাদের সবার কপালে। This is what's waiting on us or for us. Okay, that's what lies ahead. এটি সামনে আছে এখন। বাট আমি চাই আপনারা জেনে রাখুন একটি জিনিস, you haven't seen anything yet. আমরা এখনো তেমন কোনো কিছুই দেখিনি। ফুড প্রাইস ইনফ্লেশন যেটি আছে, ফুডের যে মূল্যস্ফীতি হয়ে থাকে, ফুড প্রাইস ইনফ্লেশন, এটি কিন্তু ইমিডিয়েটলি হয়ে থাকে না। ইট ডাজন্ট হ্যাপেন ইমিডিয়েটলি। ফুড প্রাইস ইনফ্লেশন, এটির ট্রেন্ডটা হচ্ছে, এটি যখন সব কিছু ইনপুটে বেড়ে যায়, কয়েক মাস পর থেকে এটি বাড়া শুরু করে। It shows up months after the initial energy shock. তারপরে কিন্তু আর কখনো এটি নামে না। সো আমি জানি এই সমস্ত আমি ব্যাড নিউজ দিচ্ছি আপনাদেরকে, and I'm sorry to be bearer of the bad news, but what everyone, আমি চাই, I want everybody to be informed. আপনাদের এটা জেনে রাখা ভালো, আমাদের সবার এটি জেনে রাখা ভালো যে কি আমাদের সামনে কি অপেক্ষা করছে। That the cost of foods, every food that you mention or name you can think of, এটি কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাবে। It's going to go up
noticeably. সো এটি এক ধরনের ইটস কাইন্ড অফ লাইক আপনি একটা দেখছেন যে আপনি দেখছেন গ্যাসোলিনের প্রাইস বাড়ছে স্টেডিলি, এটি কিন্তু কমছে না, একবারে জাম্প দিয়ে বাড়ছে না, কিন্তু যেভাবে বাড়ছে স্টেডিলি বেড়েই যাচ্ছে, স্টেডিলি গোয়িং আপ। দ্যাটস হোয়াটস ইন স্টোর উইথ আস। এটি আমাদের কপালে লেখা হয়ে গেছে এখন ফর দ্য ফুড প্রাইসেস। কিন্তু এটি হবে ওভার এ লঙ্গার উইন্ডো অফ টাইম, একটু লম্বা সময় ধরে এটা হয়, সাথে সাথে হয় না। এবং যখন এটা হয় তখন লম্বা সময় ধরে এটি সেখানেই ঊর্ধ্বমুখী থাকে, নামার কোনো, আপনারা দেখেছেন যখন দ্রব্যমূল্য বাড়ে কোনো জিনিস, স্পেশালি খাবারের দাম, সেটি কিন্তু আর কখনো কমে না। অ্যান্ড ইটস গোয়িং টু জাস্ট বি ইটস নট জাস্ট গোয়িং টু বি, মানে শুধুমাত্র গ্রোসারি হবে না, ইটস ক্যান বি রেস্টুরেন্টস অ্যাজ ওয়েল। তার কারণ হচ্ছে হায়ার ডিজেল ফিউল প্রাইসেস, হায়ার ফার্টিলাইজার প্রাইসেস, হায়ার ট্রান্সপোর্টেশন কস্ট। সো just want to even know that এই যে হায়ার এনার্জি কস্ট আছে, এটি কিন্তু সব কিছুই পাস করা দেওয়া হয় সব কিছু কাস্টমারের উপরে, কনজিউমারের উপরে, ভোক্তাদের উপরে, আপনি আমাদেরকে কিনতেই হবে। এটিকে বলা হয়ে থাকে অর্থনীতির ভাষায় সেকেন্ড রাউন্ড ইনফ্লেশন। একটা ইনফ্লেশনে গ্যাসের প্রাইস বেড়ে গেল, ডিজেলের প্রাইস বেড়ে গেল, অন্যান্য জিনিস বেড়ে গেল, তার সাথে সাথে পরবর্তীতে এন্ড প্রোডাক্ট, ইভেন দ্য রেস্টুরেন্টস অ্যান্ড দ্য ফুড যখন বেড়ে যাবে এবং লম্বা সময় থাকবে, সেকেন্ড রাউন্ড ইনফ্লেশন দেখা দেয়। আপনার বেতন কিন্তু বাড়বে না সাথে সাথে। সো ডোন্ট and I'm not joking when I say this, সব কিছু মূল্য বেড়ে যাবে। সো it starts with energy but it's going to spread into everything. শুরু হবে এনার্জি থেকে, সব কিছুতে ছড়িয়ে পড়বে। হায়ার কস্ট আর নাও ওয়ার্কিং অন দেয়ার ওয়ে। এই মুহূর্তে আমরা জানি যে কস্ট যে বেড়ে যাচ্ছে সব কিছু, ইটস ওয়ার্কিং থ্রু দ্য সাপ্লাই চেইন। সাপ্লাই চেইনের অবস্থা কিন্তু ভালো নয় রাইট নাও। এই ইনফ্লেশন, হায়ার কস্ট সাপ্লাই চেইন থেকে শুরু করেছে। এই ইনফ্লেশন এক্সপেকটেশন বাড়ছে, মিনিংফুলি, তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে। অ্যান্ড ইটস গোয়িং টু শো আপ ইন কামিং মান্থস। আগামী কয়েক মাসের মধ্যে এটি সব জায়গায় দেখা যাবে। নাও উই হ্যাভ এ মেজর, একটা বড়সড় ক্যাজুয়ালিটি, বড়সড় একটি জখম হয়েছে, গুরুতর আহত আমরা বলি না, ক্যাজুয়ালিটি। এই যে ইরান যুদ্ধের সবচেয়ে প্রথম এবং ব্যাপক ক্যাজুয়ালিটি হচ্ছে স্পিরিট এয়ারলাইন। ওকে, নাও স্পিরিট এয়ারলাইন প্রথম থেকে বেশ কিছু সমস্যায় ছিলেন, এটা ট্রু, বাট and just to be fair, Spirit Airline, তারা একটু স্ট্রাগল করছিল ফাইন্যান্সিয়ালি ফর পাস্ট ফিউ ইয়ার্স, কিন্তু তারা বেঁচে ছিল। আমি নিজে ট্রাভেল করেছি স্পিরিট এয়ারলাইন্সে, চিপ, ভেরি চিপ ফ্লাইটস। ওকে, মাঝে মাঝে মিস করলে অন্য ফ্লাইটে উঠিয়ে দেয়, কিন্তু অনেক সময় ডিলে হয়, বাট ভেরি চিপ, ভেরি চিপ। এবং এটি নিয়ে ডেল্টা এবং ইউএস এয়ারলাইন যারা আছে, সাউথ ওয়েস্ট, এরা কিন্তু তাদের সাথে মানে কম্পিটিশনে পেরে উঠছিল না, বিকজ দ্য চিপেস্ট ফ্লাইট। সো এই গল্প হয়তো আরেকদিন বলবো, বাট ইট ইজ অনেকগুলো কারণের মধ্যে অন্যতম সবচেয়ে বড় কারণ, যেটি আসলে কফিনে পেরেক ঠুকে দিয়েছে, ইটস দ্য সার্জ অফ প্রাইস অফ জেট ফিউল দ্যাট অ্যাপিয়ার্স টু হ্যাভ ডেল্ট দ্য ফাইনাল ব্লো। ওকে, কেন? জেট ফিউলের মূল্য বেড়েছে গত কিছুদিনে 80%। অত চিপ ফ্লাইটে আপনার তো রাতারাতি আপনি টিকিটের প্রাইস বাড়াতে পারেন না, কিন্তু আপনার অপারেটিং কস্ট বেড়ে গেছে 80%। অ্যান্ড সো জাস্ট সো ইউ নো, দ্য ক্রুড অয়েল, আপনার ক্রুড অয়েল যেটি বিভিন্ন দেশ থেকে আসে, আমেরিকা ওয়ান অফ দ্য বিগ এক্সপোর্টার। আপনারা হয়তো অনেকে মনে করছেন আমেরিকা যদি নেক্সট এক্সপোর্টার হয়ে থাকে, তাহলে তেলের দাম এখন বাড়ছে কেমন? তেলের দাম আপনি কোথায় উৎপাদন করছেন, ইটস নট দ্যাট। তেলের দাম বিশ্বব্যাপী সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের উপরে ফিক্স করা হয়ে থাকে। আমেরিকা হ্যাজ নো কন্ট্রোল, নোবডি হ্যাজ কন্ট্রোল অন দিস। ওকে, সো নাও ক্রুড অয়েল, আনরিফাইন্ড অয়েল যেটি আছে, এটি যখন রিফাইন করা হয়, এটি মাল্টিপল প্রোডাক্টস আসে এখান থেকে। অ্যান্ড when we say talking about multiple products, we're talking about gasoline, we're talking about diesel, we're talking about jet fuel, we're talking about heating oil, etc., etc., etc. আরও thousands of other products. And since যখন থেকে এই যে প্রাইস অফ অয়েল বাড়তে শুরু করেছে, shut up, so the price of jet fuel, ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, জেট ফিউলের দাম বেড়ে গেছে, কারণ জেট ফিউল ইজ এ বাই প্রোডাক্ট, রাইট? নট বাই প্রোডাক্ট, বাট ইটস ওয়ান অফ দ্য প্রোডাক্টস ফ্রম দ্য ক্রুড অয়েল। ওকে, সো আমি যেটি বলতে চাচ্ছি, জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট যেটি হয়েছে স্পিরিট এয়ারলাইনের সাথে, ইটস ট্রুলি স্যাড, ইটস রিয়েলি স্যাড। ইটস এ বিগ বিজনেস, one of the companies in the US just fell, শুধুমাত্র অয়েল প্রাইস ডুবিয়ে দিল তাদেরকে। And it really is sad thing,
বিকজ আপনি যদি ব্যাক স্টোরি দেখেন, তারা মার্চ করার চেষ্টা করেছিল আরেকটি কোম্পানির সাথে। আই ডোন্ট রিমেম্বার ইটস ডেল্টা ওর ইটস জেট ব্লু, আই থিঙ্ক ইটস জেট ব্লু, বাট কংগ্রেস কিন্তু ডিনাই করে দিচ্ছিল, ইউনো ইট ড্রপড। কেন? তারা বলছে এটা মনোপলি হবে। দ্যাটস 3-4 বছর আগের ঘটনা, ওকে? বাট নান অফ দিস রিয়েলি নিডেড টু হ্যাপেন। এনিওয়ে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 17,000 আমেরিকান কর্মসংস্থান চলে গেল। 17,000 Americans, they lost their job and got laid off. You know, এটি একটি পরিসংখ্যান, দ্যাটস ট্রু। কিন্তু মনে রাখবেন 60% অফ যারা আছেন এখানে কাজ করছেন, খাচ্ছেন, আমেরিকানস হু আর লিভিং, তারা কিন্তু পেচেক টু পেচেক লি করে। 60% আমেরিকানস লিভ পেচেক বাই পেচেক, অর্থাৎ একটি বা দুটি পেচেক মিস হয়ে গেলে কিন্তু বড় সর্বনাশ হয়ে যাবে, বাসা বাড়ি উৎখাত হয়ে যেতে পারে। আর আমরা দেন দিস হ্যাপেন, 17,000 Americans who lost their job without notifications. And আরেকটি জিনিস চিন্তা করে দেখেন তো, কি হবে সেই সমস্ত মানুষের, দোজ পিপল যারা যাদেরকে যারা মাঝ রাস্তায় স্ট্র্যান্ডেড হয়ে গেছেন, তাদের মাঝ রাস্তায় থাকা অবস্থায় বলছে স্পিরিট এয়ারলাইন্স ব্যাংক্রাফট, আপনি এখন নিজের রাস্তা মাপেন, কোথায় কীভাবে যাবেন জানি না, আপনি বাজেটে ঘুরছিলেন, আপনি তো ইউ সিম্পলি হয়তো বাসায় ফেরার চেষ্টা করছেন। আপনারা অনেকে জানেন একটা ডিফারেন্স, রাইট? আপনি যখন টিকিট বুক করবেন ইন অ্যাডভান্স ভার্সেস আপনি যখন টিকিট বুক করবেন দ্য সেম ডে অর দ্য নেক্সট ডে, দ্য প্রাইস ডিফারেন্স ইজ হিউজ। আপনারা সবাই জানেন সেটি। যে মানুষকে, যে মহিলাকে আপনারা ছবিতে দেখছেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট হার, ইটস হাউ টেরিবল। ওনার যদি বাচ্চা কাচ্চা থাকতো কয়েকটা, তাহলে তো আরও অবস্থা খারাপ, রাইট? যখন এরকম অবস্থা তৈরি হয়েছে, সো অনেকে বলবেন, সাম পিপল, অনেকে বলবেন আপনাদের মতো যে ভাই 17,000 মানুষ কর্মসংস্থান হারিয়েছে আর আপনি একজন মানুষ দাঁড়িয়ে আছে, ইটস আ বিগ ডিল, শি জাস্ট মিসড এ ফ্লাইট, এ ভ্যাকেশন। বাট মনে রাখবেন, ফ্রম মাই পার্সপেক্টিভ, মানুষ কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করেন, পিপল ওয়ার্ক হার্ড, তারা অর্থ সেভ করেন। কেন? একটা ফ্যামিলি ভ্যাকেশনে যাবেন, অর টু গেট টু এ প্লেস যেটি তারা মনে করেন প্রাইসলেস, বছরে একবার বা 5 বছরে একবার। উই টকিং অ্যাবাউট ওয়েডিং, উই টকিং অ্যাবাউট কারো বার্থডে অফ এ ফ্যামিলি মেম্বার্স, অথবা কারো ফিউনারালও হতে পারে, রাইট? সো দ্যাটস, এটা কাউকে ছোট করে দেখার জন্য নয়, কিন্তু সবার কিন্তু সেই সামর্থ্য থাকে না। তারপর আপনি যদি মাঝ রাস্তায় স্ট্র্যান্ডেড হয়ে যান, it is important. It's not, it may sound unimportant, but it's not. So 17,000 কর্মসংস্থান হারিয়ে গেল overnight, এটি একটি ব্যাপার। And honestly, this was যেভাবে আপনি দেখুন না, এটি হচ্ছে ডাইরেক্ট রেজাল্ট অফ ইরান ওয়ার। আপনারা সবাই জানেন, আমরা একটা কথা বলে থাকি, actions have consequences. Actions have consequences, and there is going to be more consequences. Problem হচ্ছে আরো সমস্যা আসছে, আরো consequences আছে। There are going to be more consequences to come যদি এই যুদ্ধ বন্ধ না হয়, and if it doesn't end very quick. একটু কথা মনে রাখবেন, যুদ্ধ এমন একটি জিনিস which is a combination of military, manufacturing, logistic, economics. So আমরা জানি, আমরা অনেক সময়, okay, forget about White House, it's like propaganda শুনছি, সবাই propaganda, not সবাই, but আমরা শুনছি propaganda কি everything is going fine, everything is going fine, everything is under control, আমরা জয়ী হয়েছি, we control everything. It's crazy, it's nuts. Just দেখুন স্পিরিট এয়ারলাইনের কি হয়েছে। যদি সব কিছু ঠিকই থাকতো, এটা হওয়ারই কথা ছিল না। লুক এট দ্য গ্যাসোলিন প্রাইস অ্যান্ড ওয়াচ ফুড প্রাইস এখন এবং আগামী কয়েক মাসে। নাও লেটস টেক দিস ওয়ান স্টেপ ফার্দার। আমরা আরেকটা স্টেপ নিয়ে আগে ইনটু আ ফাইন্যান্সিয়াল সিস্টেম। ওকে, JP Morgan, ওকে। নাও তার কারণ হচ্ছে এটি অলসো affecting interest rate. Financial system affects interest rate. Now, যখন financial expectation, যখন inflation expectation এটি যখন উপরে উঠতে থাকে, যে ইনফ্লেশন বাড়বে এরকম মতভেদ যখন চলতে থাকে, interest rates on bonds সাথে সাথে চলে যায় উপরের দিকে, গভর্নমেন্ট বন্ডস স্পেশালি আমি বলছি, ওকে। এবং
কনজিউমার ইন্টারেস্ট রেট আমরা যখন লগ্নি করি বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, ক্রেডিট কার্ডের জন্য, কনজিউমার ইন্টারেস্ট রেট এটি কিন্তু সাথে সাথে ওইটাকেই ফলো করে, অর্থাৎ এটির রেটও বেড়ে যায়। ওকে, সো বিকজ অফ দ্য ওয়ার ইন ইরান, ওকে, ইন্টারেস্ট রেট অন দ্য ইউএস গভর্নমেন্ট বন্ড, ইরান ওয়ারের কারণে ইন্টারেস্ট রেট ইউএস গভর্নমেন্ট বন্ডের ইন্টারেস্ট রেট এটি কিন্তু বেড়ে গেছে, যার কারণে ইন্টারেস্ট রেট অন মর্টগেজে বেড়ে গেছে এবং বাড়ছে। সো যেটি আপনারা দেখছেন, দিস ইজ অ্যাকচুয়ালি 1 year chart. It's 1 year chart, okay? Now, this is coming from Freddie Mac. যদি কারো প্রশ্ন থাকে কোথা থেকে এটা আসছে। 1 year chart ইন্টারেস্ট রেট, 30 year fixed mortgage. মে মাসে 2025 সালের মে মাসে অ্যাভারেজ ইন্টারেস্ট রেট অন 30 year fixed mortgage ছিল 6.9%, যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে দাগ কেটেছি। 6.9%, 7% বলতে পারবে, 7% অলমোস্ট, রাইট? এবং তারপর থেকে কিন্তু এটা স্টেডিলি নিচের দিকে নামছিল, নামতে নামতে 5.98, 5.83, অর্থাৎ 6% নিচে নেমে এসেছে অ্যাট দ্য এন্ড অফ ফেব্রুয়ারি এই বছরই 2026 ওয়াজ আ বিগ ডিল বাই দ্য ওয়ে, এবং অনেকে আশা করছেন এটা আরও নিচে নামবে, স্পেশালি আপনি যদি চেষ্টা করছেন একটি বাড়ি ক্রয় করার জন্য, রিয়েল এস্টেট, রাইট? ইউ আর ট্রাইং টু রিফাইন্যান্স, স্পেশালি আপনি সেই লোক হয়ে থাকেন যার রিফাইন্যান্স করছেন, যিনি 7.5% তার অথবা তার চেয়েও বেশি ইন্টারেস্ট রেটে আপনি লোন নিয়েছেন। বাট দেন অফকোর্স, I mean, just take a look, the trend. The war, এই যুদ্ধটি কমপ্লিটলি ডিরেল করে দিয়েছে এটি সঠিক দিকে যাচ্ছিল। The war just derailed it. So, বিশ্বাস করুন অথবা নাই করুন, believe it or not, if you are trying to buy a home, get a mortgage, interest rate is very important. আপনারা সবাই এটি জানেন, আমার চেয়েও ভালো করে জানেন। The mortgage interest rate is very important. If you are trying to refinance, unfortunately you're screwed. কেন? Over by this Iran war. And again, this situation যদি খুব দ্রুত রিজলভ না হয়ে থাকে, this situation doesn't get resolved, তাহলে এটি আরো খারাপের দিকে যাবে। It's going to get worse. There is no question about this. The mortgage interest rates are going to go higher. আরো বেড়ে যাবে। Bond yields is going to go higher. Along with the interest rate on mortgage, auto loan, business loan, credit card, etc., etc. Now, with the rising energy cost, যেভাবে এনার্জি কস্ট বেড়ে যাচ্ছে, অর্থনীতিবিদ যারা আছেন তারা এটিকে অনেক সময় রেফার করেন, বলে থাকেন এটা আসলে এটা এক ধরনের হিডেন ট্যাক্স, এটি একটি লুকায়িত ট্যাক্স, এটি আপনার চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি পে করছেন, কিন্তু আপনি জানেন না কেন তারা এটিকে হিডেন ট্যাক্স বলে থাকেন অন দ্য ইকোনমি। তার কারণ হচ্ছে, যখন ট্র্যাডিশনালি আমরা যে ট্যাক্স জানি, যে ট্যাক্সটি আপনি দেন, এটি কিন্তু মানে দ্যাট মানি, দ্য হায়ার এনার্জি কস্ট ইউ আর পেইং, এই অর্থটি কিন্তু আসলে গভর্নমেন্টের কাছে যায় না। আপনি এনার্জির জন্য আমরা সবাই পে করছি, ট্যাক্স যখন পে করেন এটা সরকারের কাছে যায়, কিন্তু এটি যখন আপনি এক্সট্রা পে করছেন, ইটস নট গোয়িং টু দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট প্রোগ্রামস অর স্টিমুলাস, ইটস সিম্পলি রিডাইরেক্ট টু আ হায়ার এনার্জি কস্ট। মনে রাখবেন সেটি, ওকে? সো বেসিকলি অযথাই পে করা হচ্ছে, উইচ মিনস দ্যাটস মানি, এই অর্থ যেটি আপনি এক্সট্রা আপনি পে করছি এক্সট্রা, ইটস ডিসঅ্যাপিয়ারিং, কোথা থেকে ডিসঅ্যাপিয়ার হচ্ছে? যে অর্থটি আমরা অন্য কোনো খাতে খরচ করতাম, আপনার বাচ্চাদের জন্য, আপনার জন্য একটি এক্সট্রা শার্ট কিনতেন, টাই কিনতেন, ডিসক্রিশনারি স্পেন্ডিং যেটা করতেন, এখন সেই অর্থটি আপনি এখানে ঢেলে দিচ্ছেন। এক্সকিউজ মি। অফকোর্স এটারও একটা রিপল এফেক্ট হবে, রিপল এফেক্ট, এই এফেক্টটি অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে। ওকে, সো হোয়াট ডু ইউ মিন বাই রিপল এফেক্ট? আপনি বলবেন এটি আবার কীভাবে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে? আপনি যদি খেয়াল করে দেখেন, হোয়াট হ্যাপেন্স টু স্পিরিট এয়ারলাইন, শুধুমাত্র 17,000 মানুষই এখানে কর্মসংস্থান হারাননি, বাট আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এই স্পিরিট এয়ারলাইন্সের অনেক কন্ট্রাক্টর ছিলেন যারা সাপ্লাই করতেন বিভিন্ন জিনিস। ওই কন্ট্রাক্টরের অনেক কর্মী ছিলেন যেখানে কাজ করতেন। দে হ্যাড জবস টু অ্যাট দ্য স্পিরিট এয়ারলাইন, দে হ্যাড সার্ভিসম্যান, ground transportations,
অ্যান্ড থিঙ্ক অফ অল দ্য বিজনেসেস, যত স্মল বিজনেস ছিল, যখন স্পিড কোথাও যে নামতো, সে স্মল হোটেল বা মোটেলে গিয়ে উঠতো, তারা উবারে উঠতো। অল দিস স্মল বিজনেসেস, স্মল রিটেলস, প্রোভাইডেড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস টু স্পিরিট। কি হয়েছে? তারাও তো বসে গেছেন। It is a very bad situation, especially the highly leveraged and interconnected world. আপনারা জানেন এখনকার একটার উপর আরেকটা নির্ভর করে থাকে এবং সব কিছু ইন্টারকানেক্টেড। দ্যাটস দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন। এমন একটি পৃথিবীতে আমরা বাস করি, একটি ছোঁয়া আরেকটিতে লাগতে বাধ্য। সো আমি জাস্ট আরেকটি জিনিস বলতে পারি, ডোন্ট এক্সপেক্ট, আপনি মনে করবেন না যে ফেডারেল রিজার্ভ খুব অচিরেই, যেটি আমি অনুষ্ঠানের শুরুতেও বলেছিলাম যে দেয়ার ইন এ ভেরি টাফ সিচুয়েশন, অচিরেই তারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন। দে উইল বি এবল টু সলভ দিস প্রবলেম উইথ দেয়ার ডিসপোজেবল টুলস। নট পসিবল, সম্ভব নয়। উইচ ইজ উইচ ইজ রিয়েলি ইন্টারেস্ট রেট, যেটি আমরা চাই তারা ফিক্স করুক। তারা কি করবেন? তাদের হাতে কয়েকটি টুল আছে, ইন্টারেস্ট রেট কন্ট্রোল করা, মানি প্রিন্টিং, ডলার ছাপিয়ে যাওয়া, এবং ডলারের অবস্থাও খুব একটা ভালো নয়। আরেকদিন হয়তো সেটি কভার করবো আমরা। বিকজ দিস পলিসি মেকার্স, রাইট, তাদের সিচুয়েশনটি এই মুহূর্তে অত্যন্ত খারাপ। দে ডোন্ট হ্যাভ এ ভেরি ইজি সলিউশন অ্যান্ড দেয়ার সিচুয়েশন ইজ নট গুড। আমি কারো দিকে কোনো ফিঙ্গার পয়েন্ট করবো না, ইটস ইউজলেস, বাট আপনারা বুঝতে পারছেন কোথা থেকে এসব হচ্ছে। দিস ওয়ার ওয়াজ নট নিডেড। ওকে, এনিওয়ে, যদি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেন এই মুহূর্তে, যদি তারা রেজ করে ইন্টারেস্ট রেট, তাহলে কি হবে? তাহলে তারা রিস্ক করবেন অর্থনীতি স্লো ডাউন হয়ে যাবে। দে উইল রিস্ক স্লোয়িং ডাউন দ্য এন্টায়ার ইকোনমি ইভেন ফার্দার। অলরেডি ইকোনমি ইজ স্লোয়িং ডাউন। ওকে, ফোরকাস্ট ছিল 3% বা তার একটু বেশি হবে জিডিপি, এটি এখন 2% এসে তারা বলছেন যে 2% হবে। ওকে, উইল সি। তাহলে তারা যদি এখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেন, অর্থনীতি আরও বেশি স্লো হয়ে যাবে। যদি তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনেন, দে কাট দ্য ইন্টারেস্ট রেট, তাহলে অর্থনীতি ইটস গোনা বি জেপারডাইজ দ্য ইনফ্লেশন। এটা বিপজ্জনক একটি সিচুয়েশন তৈরি করবে ইনফ্লেশন সিচুয়েশনের জন্য। ওকে, দ্যাটস দ্য প্রবলেম, অ্যান্ড দ্যাটস ওয়াই এই যে সিচুয়েশন আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ওয়াচ। এই একটি অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে, অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট টু ওয়াচ and important to be informed. So this is just about one airlines. It's just, মনে রাখবেন এটি মাত্র একটা এয়ারলাইন্সের কথা বলছি আমরা। অনেকে বলতে পারেন একটা এয়ারলাইন্স, but this is just one airline. This is not just about gasoline price. This is not about inflation. This is about chain reaction. It's already spreading through the entire economy because এর ইম্প্যাক্টটা হবে হায়ার এনার্জি কস্ট, and এটি সব জায়গায় দেখা দিবে। So the details on how the war affecting the economy in the United States, আমি তুলে ধরলাম আপনাদের কাছে। Now it has been affecting the Iranic, তো এটা তো ইরানের অর্থনীতি, এটা কি দুঃখিত, এটা তো আমেরিকার অর্থনীতির কথা বললাম, এটি কি ইরানের অর্থনীতিকে হিট করছে না? The answer is of course, absolutely, obviously they are suffering too, কোনো কোশ্চেন নেই। বাট যত লম্বা দীর্ঘ সময় ধরে এই সিচুয়েশন থাকবে, দুই পার্টির এবং বিশ্ববাসীর জন্য এটা খুব অবস্থা, ইটস গোনা গেট ওয়ার্স। সো দ্যাটস অল ফর দিস সেকশন। আমি চলে যাব USCIS এ। এটি খুব দ্রুত করে আমি বোঝানোর চেষ্টা করবো। USCIS বলছে তারা ফ্রিজ করছেন থাউজেন্ডস অফ গ্রিন কার্ড অ্যান্ড অ্যাসাইলাম কেসেস। সো 2026 সালের, আমরা গত সপ্তাহে বলেছিলাম 2026 সালের 30-এ, গতবার বলেছিলাম 27শে এপ্রিল, এটা হচ্ছে 30শে এপ্রিল। USCIS সাময়িকভাবে অনেক ইমিগ্রেশন আবেদন স্থগিত করেছেন। ওকে, এবং ইচ্ছাকৃতভাবে তারা এগুলি বিলম্বিত করবেন এখন বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন জন্য। এর মধ্যে যারা রয়েছেন তারা, বাই দ্য ওয়ে, দিস ইজ অল ইনসাইড আমেরিকার ভিতরে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সিটিজেনশিপ, অ্যাসাইলাম এবং ফ্যামিলি বেস আবেদন। সো এটি শুধুমাত্র 39টি যে পজ কান্ট্রি তাদের কথা বলছেন, এটা সব দেশের জন্য, সব আবেদনকারীর জন্য প্রযোজ্য। গত সপ্তাহে বলেছিলাম 27শে এপ্রিল, এটি নতুন অধ্যাদেশ 30শে এপ্রিলের কথা। সো USCIS এখন আগের জমা দেওয়া ফিঙ্গারপ্রিন্ট যেটি আছে, এটা FBI এর নতুন উন্নত ব্যাকগ্রাউন্ড চেক সিস্টেমের মাধ্যমে পুনরায় যাচাই করবেন। অধিকাংশ ক্ষেত্রে নতুন করে হয়তো আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না, যেটি আমি বলেছিলাম সবাইকে হয়তো রাখবে, আসলে সেটি হওয়ার সম্ভাবনা একটু কম। নতুন করে দিতে হবে না ফিঙ্গারপ্রিন্ট, তবে কিছু কিছু আবেদনকারী আছেন, অ্যাপ্লিকেন্ট যারা আছেন, তাদেরকে ডাকা হবে বায়োমেট্রিক দিতে। কারা হবেন সেটি উই ডোন্ট নো ইয়েট।
সবচেয়ে বেশি প্রভাবিত কারা হবেন এই যে ডিসিশন এখন নেওয়া হয়েছে, যাদের গ্রিন কার্ড আছে, ওকে, এবং যাদের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস মামলায় আছেন, অর্থাৎ আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আছেন কিন্তু আপনার মামলা নিষ্পত্তি হয়নি, যারা অ্যাসাইলামে আবেদন করেছেন নিষ্পত্তি হয়নি, পেন্ডিং অবস্থায় আছেন, তারাই সবাই এখন এই ব্যাকগ্রাউন্ড চেক দিয়ে যাবেন। সিটিজেনশিপ যারা করেছেন N-400 ফর্ম, তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। ইউ ভিসা, ভাওয়া এবং ফ্যামিলি পিটিশন এটির মধ্যে অন্তর্ভুক্ত। এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন যাদের আছে তাদের ক্ষেত্রেও এই যে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের কারণ অনেক মামলা এখন দেরি হয়ে যাবে, অনেক কেস, নট ওয়ান টু মেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেরকম যাদের সিটিজেনশিপ ইন্টারভিউ পাস হয়ে গেছে এবং পাস করেছেন এবং ওদের জন্য অপেক্ষা করছেন, তারা এটার আওতায় পড়বেন না। যেই সব কেসে ইতিমধ্যে ডিনায়াল হয়ে গেছে তাদেরকে আর নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। তাহলে এখন আপনি কি করবেন? আপনার করণীয় কি? আতঙ্কিত হবেন না, অপ্রয়োজনীয়ভাবে USCIS-কে ইনকোয়ারি করার কোনো দরকার নেই। নিয়মিত অনলাইনে আপনার কেসের স্ট্যাটাস চেক করুন, USCIS-এর নির্দেশনার জন্য অপেক্ষা করুন। যখন আপনি ইমেল পাবেন, লেটার পাবেন, অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন, তারপরে চিন্তা করেন কী করবেন। আপনার ওয়ার্ক পারমিট বা ট্রাভেল ডকুমেন্টের মেয়াদ যদি শেষের কাছাকাছি হয়ে থাকে এবং তাহলে আপনি নতুন যখন রিনিউ করবেন, মেক শিওর আপনি একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলুন এবং নতুন যে আপডেটগুলো আমরা দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসছে সেই ব্যাপারে সতর্ক থাকুন। আজকে এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।